পদ্মনাভং শ্রীশং বিশ্বাকারং গগনসদৃশং মেঘবর্ণং শুভঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগীর্বির্জনগম্যং বন্দে বিষ্ণুভবভৈরং সর্বলোকৈকনাথং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। নমস্কার। সর্বপ্রথমে রাজসৎসব প্রাণ পুরুষ শ্রী শ্রী রাধাকৃষ্ণজির চরণে শতকোটি বিনম্র প্রণাম জানিয়ে উপস্থিত সুধী দর্শক মন্ডলীকে রাধা গোবিন্দ জিউর আশীর্বাদ ধন্য রাধা গোবিন্দ শৌখিন নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা, যেমন যে সমস্ত খুঁটিগুলোতে আমাদের মাইকের চোঙগুলি বাঁধা আছে, দয়া করে আপনারা সে সমস্ত খুঁটিগুলো কেউ নাড়াচাড়া করবেন না কিংবা কাঁধে হেলান দিয়ে বসবেন না, এতে আমাদের খুবই অসুবিধা হতে পারে। মঞ্চের প্রয়োজনে কখনো আলো জ্বলবে, আবার কখনো নিভবে, এ নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না, কিংবা টর্চের আলো বা লেজার লাইট অভিনেতা কিংবা অভিনেত্রীদের চোখে ফেলবেন না, যাতে আমাদের খুবই অসুবিধা হতে পারে। নাটকের শেষ দৃশ্য না দেখা পর্যন্ত দয়া করে আপনারা কেউ নাটক শেষ করে চলে যাবেন না, তাহলে নাটকের গল্প থেকে আপনারা হারিয়ে যাবেন। ঘোষণাগুলি শেষ করলাম। নমস্কার। লোকশিক্ষার দিশারি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে ভক্তিপ্রিয় নম্র সশ্রদ্ধ প্রণাম জানিয়ে পুনরায় উপস্থিত দর্শক মণ্ডলীদের প্রতি এবং প্রত্যেককে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মানে জানিয়ে শুরু করতে চলেছি আজকে চ্যালেঞ্জ সৃষ্টিকারী অশ্লীল সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা সোহাগ রাতের শেষ সানায়। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা এলাকার স্বনামধন্য নির্দেশক মাস্টার বিক্রমজিৎ জানা। সুর সংযোজনায় মাস্টার কালীপদ পানিগ্রাহী। নেপথ্য সঙ্গীত মাস্টার নাড়ু। আলোকসজ্জায় রূপম ইলেকট্রিক ধ্বনি। ধ্বনি ইন্দু সাউন্ড সার্ভিস। পরিবেশনায় রাধা গোবিন্দ জিউর নাট্য সংস্থার কলা কুশলী শিল্পীবৃন্দ। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। ভিখারি করেছে পাষাণে হৃদয়ে প্রেম নাই, পাষাণে হৃদয়ে প্রেম নাই, মিলন বাসরে থেমে গেছে সোহাগ রাতের
নিয়ে এসে আমি কি দেবী বল দেখি? আমার কিন্তু তোর কাছ থেকে অনেক অনেক দামি আমি জিনিস নিতে চাই কিন্তু। হ্যাঁ। আরে চলো চলো সবাই চলো, বরযাত্রীর বাসে গিয়ে ওঠো। 10টা বাইশে বাবু, বরযাত্রী কখন বুঝি? হ্যাঁ। আরে তুই কোথায় যাচ্ছিস বাবা? বললাম ছোটদা যে তোমার জন্য দাসি আনতে যাচ্ছি। তোমার জন্য দাসী আনতে যাচ্ছি বাবা। এই ছোটদা, তুই বল না, আমরা তোকে নিয়ে মজা করবো আর বলবো। যতই করো বাহানা, যতই করো নানা, বিয়ে ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো নানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, আড়ালে খা, পাতাল কালো খা, জলের গন্ধ যে বয়ে যাবে বাতাসে। যতই আড়ালে খা, পাতায় লুকানো খা, ফুলের গন্ধ যে বয়ে যাবে বাতাসে। বাহানা, যতই বলো নানা, বিয়ে ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই বলো বাহানা, যতই বলো নানা, বিয়ে ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। আমার বহুদিনের স্বপ্ন সার্থক করতে আমার ছোট খোকা আজ এবারে গৃহলক্ষ্মী আনতে রওনা হলো। আজ যদি ওদের মা বেঁচে থাকতো, তাহলে সেই ছোট খোকাকে কনকাঞ্জলি দিয়ে বলতো, তুই কোথায় যাচ্ছিস বাবা? আর ছোট খোকা বলতো, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। আর তখন ওদের মা হয়তো বলতো, দাসী নয় বাবা, দাসী নয়, বল আমি এবারে গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। এত আনন্দের মাঝেও একটা ব্যথা যেন আমার অন্তরে কাটার মতো ভেসে আছে। যদি বড় খোকার বিয়েটা আগে দিতে পারতাম। কেমন করে দেবে বাবা, কেমন করে দেবে? জীবনে একটা বিশেষ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তোমার বড় খোকা যে বৃষ্টির প্রতিজ্ঞা করে আছে বল। জানি রে মা, জানি। আর সেই জন্যই তো ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর আমি হস্তক্ষেপ করতে এগোইনি বাবা। কিন্তু তোর তো পরের গাড়িতে যাওয়ার কথা ছিল, তুই হঠাৎ ফিরে এলি কেন মা? তোমাকে একা রেখে যেতে মন আমার কিছুতে সাই দিল না বাবা, তাই তো ছোটদাকে বুঝিয়ে সুঝে ট্যাক্সিতে চড়িয়ে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। তোরা আমায় নিয়ে এত ভাবিস কেন বলতো? এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরি ওপারে না পৌঁছানো পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না। আগে উপযুক্ত পাত্র দেখে তোকে পাত্রস্থ করি, তারপর তো মরার কথা ভাববো। ঠাকুরদা, বাবা সাগর, তুমি এভাবে চলে আসছো কেন? তোর তো অনেক আগেই রওনা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু রাজপথে ওঠার পরের ট্যাক্সিটা কি হলো সাগর, তুমি থামলে কেন? পরের ট্যাক্সিটা কি বললে সাগর? আমার আবিরের ট্যাক্সি? না না, এ হতে পারে না, তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয়, আকাশটা ওই আবিরের রক্তাক্ত অচৈতন্য দেহটাকে নিয়ে হাসপাতালে গেছে। আর সেই চরম দুঃসংবাদটা জানাতেই আমি চুপ করো সাগর, তুমি চুপ করো। সকালের কাল বৈশাখী আমার আশার সৌধটাকে ধুলোসাৎ করতে পারবে না। আমার মন বলছে আবার সব ঠিক হয়ে যাবে। ওরে ওরে, তোরা সানাইটা বন্ধ করলি কেন? সানাইয়ের সুর কানে না বাজলে আমার আবিরের যে জ্ঞান ফিরবে না।
তোরা সানাই বাজা, জোরে জোরে সানাই বাজা, জোরে জোরে। তুমি শান্ত হও। তুমি যে অসুস্থ, এই সময় তোমার যদি কিছু হয়ে যায় হবে না রে বড় মা। একা হয়ে যাবো বাবা, আমি যে বড় একা হয়ে যাবো। হবে না রে মা, আজ আমার কোনো কিছুই হবে না। শত আঘাত সইতে সইতে বুকটা যে আজ আমার পাথর হয়ে গেল। এই দেখো, তুমি আবার কাঁদছো কেন? কাঁদবে না, একদম কাঁদবে না বলে দিচ্ছি। আমার মন বলছে আবির হয়তো সুস্থ হয়ে উঠেছে, সে ওখানে পৌঁছে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও সাগর, শীঘ্রই ছুটে যাও। অন্তত শেষ লগ্নে তুমি তোমার বোনকে আবিরের হাতে সমর্পণ করো। তাই যেন হয় মেসমশাই, তাই যেন হয়। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। নইলে আমার অভাগিনী বোনটা যে চিরদিনের মতো লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। তোমার বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে তুমি তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। আমার আবির থাকতে তোমার আবির আর সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে না। রে বড়দা, ছোট এখন কেমন আছে? কেমন আছি তা বলার কোন সময় নয় ম্যাডাম। ডাক্তারবাবু, তবে ম্যাডাম 48 ঘন্টার মধ্যে আবির বাবু সুস্থ না হলে তাকে হয়তো আর বাঁচানো যাবে না। মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির বাবু হয়তো সারা জীবন যেন অন্ধ হয়ে যাবেন। যে করে হোক, যেমন ভাবে হোক, আবির বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য প্রয়োজন অন্তত 1 বোতল রক্ত। হ্যাঁ, রক্ত। এমনই দুর্ভাগ্য যে আমাদের সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজো আবির বাবুর গ্রুপে রক্ত 1 বোতলও পাওয়া গেল না। আমি রক্ত দেবো। না না, তা হয় না। যত রক্ত লাগে আমি দেবো। আমিও পারতাম আকাশ বাবু। ডাক্তার বাবু, আবির বাবুর গ্রুপের রক্তের সঙ্গে যদি আমার রক্তের মিল হতো, তাহলে আমি আমার শরীরের সমস্ত রক্ত নিগড়ে দিয়ে আবির বাবুকে বাঁচাতাম। কিন্তু এমন একটা আনকমন গ্রুপের রক্ত যে 100 জনের মধ্যেও 1 জনেরও পাওয়া যায় না। কোন গ্রুপের রক্ত চাই ডাক্তার বাবু? ও নেগেটিভ। আবার রক্তের গ্রুপ তো নেগেটিভ। আপনার তো ও নেগেটিভ। তাহলে আপনি আসুন, আর দেরি করবেন না। অন্তত 1টা বোতল রক্ত দিয়ে আপনি আবির বাবুর প্রাণ বাঁচান। আসুন। আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি হলো? চলো তাড়াতাড়ি নার্সিং হোমে চলো। আকাশদা, তুমি আর অবোধ করো না বাবা, আমি তোমার পিতৃতুল্য। আমার আবিরের প্রাণ রক্ষার্থে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। 1 বোতল রক্ত তুমি আমার ভিক্ষে বলবেন না মেসমশাই, ভিক্ষে বলবেন না। আমার বোধ দুপারে আবিরের বাগদত্তা, তার চেয়েও বড় পরিচয় আবির আমার অভিন্ন হৃদয় বন্ধু। তাই তাই সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্তের প্রয়োজন সব আমি দেব। সাগরদা, তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? আমার বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে আজ রাতেই আমার বোনকে আপনি গ্রহণ করুন আকাশদা। না 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 না, ভাইয়ের বাগদত্তকে বিয়ে করে সারা জীবন আমি মিথ্যা কলঙ্কর বোঝা মাথা নিয়ে বইতে পারবো না। তোর জীবনে একটা ভুল যদি কারোর জীবনে বসন্তের ফুল হয়ে ফুটে ওঠে, সেই ভুলটাকে করা তোর উচিত নয় রে বড়দা। প্রতিভা, তোরা কি আমার জীবনে সেই চরম দুর্ঘটনার কথা ভুলে গেলি? যে দুর্ঘটনা সারা জীবন আমাকে অবিবাহিত রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রয়োজনের তাগিদে এবার তোকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। বাবা, তুমি না আদর্শ শিক্ষক? তুমিও আজ এই কথা বলছো বাবা? বলতে আজ আমি বাধ্য হচ্ছি রে আকাশ। শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাজে সজ্জিতা হয়ে লগ্ন ভ্রষ্টা হওয়ার আশঙ্কায় হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনের মান সম্মান রক্ষাচ্ছে আবিরের বাধ্যতা জেনেও তাকে তুই বিয়ে কর। বেশ, তোমাকে না আমি বিয়ে করলাম, কিন্তু আবির যখন সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, সে কি আমাকে আদের মতো শ্রদ্ধা করবে? সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুঁড়ে মেরে আমাকে অভিশাপ দেবে না?
দেবে না, আকাশটা দেবে না। কারণ কিছুক্ষণ আগে ডাক্তারবাবু বলে গেলেন না যে আবির সুস্থ হয়ে ফিরে এলেও সে অন্ধ হয়ে যাবে, আর তার সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা সবাই তার সঙ্গে একটা নাটক করবো। নাটক, হ্যাঁ, নাটক। আবির কোনোদিন জানতেই পারবে না তারই বাগদত্তা তুফানি এখন তার দাদার বিবাহিতা স্ত্রী। আরে কি মুশকিল! আবির যদি কখনো তুফানের কথা জানতে চায়, সাংসারিক ভারসাম্য রক্ষার অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যেকে সত্যি করতে আমরা সবাই এক বাক্যে চিৎকার করে বলবো, বিয়ের দিন রাতে লগ্ন ভ্রষ্টা তুফানি আত্মহত্যা করে চুপ, একদম চুপ। আর একটাও উল্টা পাল্টা কথা বলবে না। কি তখন থেকে উল্টা পাল্টা কথা বলছো? আত্মহত্যা করে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। একটা নির্মম সত্য, একটা নির্মম সত্যকে সারা জীবন চাপিয়ে রেখে পারবো না, পারবো না। আমি আজীবন মিথ্যার সঙ্গে অভিনয় করতে পারবো না। আকাশ, তুই আমায় আমায় তুমি ক্ষমা করো বাবা। দেখো বাবা, জীবনে কোনোদিন আমি তোমার অবাধ্য হইনি বাবা। আজ এই পরিস্থিতিতে নিতান্ত নিরুপায় হয়ে এই আমি প্রথম তোমার অবাধ্য হলাম। কি বললি আকাশ? আমার অবাধ্য হয়ে তুই? বাবা, শুনছিস, শুনছিস প্রতিভা, শুনছিস যে আকাশকে এতদিন ধরে আমি আমার সত্য আদর্শ দিয়ে তিল তিল করে গড়ে তুললাম, আজকে কেমন আমার সবার সামনে সেই আকাশ আমার উঁচু মাথাটা মাটিতে মিশিয়ে দিল। আজ ওর কাছে ভাইয়ের জীবনের কোনো মূল্য নেই। একটা অসহায় নারীর সম্মান রক্ষাচ্ছে, আজ ওর প্রতিজ্ঞা রক্ষাটাই বড় হয়ে দাঁড়িয়েছে। আমায় একটু বোঝার চেষ্টা করো বাবা। তুই হয়ে যা কাঙ্গাল। তোর ওই মুখ নিয়ে তুই আমার সামনে থেকে চলে যাও। তুই মুখ আর আমি দেখতে চাই না। আজ থেকে জানলো আকাশ বলে আমার কোনো ছেলে ছিল না, কোনো ছেলে না। খবরদার, আমার তো পুত্রের করুণা দান গ্রহণ করাচ্ছে। মৃত্যু আমার অনেক ভালো। ওকে ওকে তোমরা চলে যেতে বলো। ওর বিষাক্ত নিঃশ্বাসে এবারে পরিবেশটা বিষময় হয়ে উঠেছে। যা যা যা, তুই চলে যা, চলে যা। আমায় তুমি ক্ষমা করো বাবা। এমন নিষ্ঠুর আদেশ তুমি আমায় দিও না বাবা। তুমি বিশ্বাস করো বাবা, আর কোনোদিন আমি তোমার অবাধ্য হব না বাবা। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় আকাশ, আমায় তুই কথা দে বাবা, আবিরের বাগদত্তাকে তুই। আমি তোমাদের কথা দিচ্ছি বাবা, আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে এই সাংসারিক ভারসাম্য রক্ষা করতে আপনাদের সকলের সিদ্ধান্ত অনুযায়ী আবিরের বাগদত্তাকে আমি বিয়ে করব। আকাশ, বন্ধ করো সানাই শহরে। ও সানাই আমার বিয়ের সানাই নয়, ও সানাই আমার বিসর্জনের সানাই। যার এখনো বোধনই হলো না তার আবার বিসর্জন কি? দাদা, দাদা তো ফিরে এসেছে। আমার আবির কেমন আছে রে? আমার আবির ভালো নেই। ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে। দাদা, আর এই 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে দাদা, আবির দাদা, চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে রে বোন। তাহলে আর কেন দাদা ওই সানাই সুরটা বন্ধ করে দিতে বলো। ছিঁড়ে ফেলো এই রঙিন আলোক বেলা আর এই তুফানের বলে শান্ত ছুঁড়ে ফেলে দিয়ে তাকে নতুন করে সাজিয়ে দাও। লগ্ন ভ্রষ্টা বিধবার উচ্ছ্বাস তোর জন্য নয় রে বোন। তাই তো আমি আবার তোর জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনেছি রে বোন। কি বললি দাদা? কি বললি তুই? আবিরের অসহায়তার সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো তুলে দেব। অন্যের গলায় বড় মারল অসম্ভব। আবির ছাড়া এই মালা আমি কাউকে দেব না। কিন্তু বোন, এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? আমার মন বলছে আবির ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। আমি অন্ধ হলেও
তাকেই আমি আমার স্বামী বলে মেনে নেব। কিন্তু কিন্তু সেদিন কি আবির তোর মতো একটা লগ্ন ভ্রষ্টাকে বিয়ে করতে রাজি হবে রে বোন? আত্মীয় স্বজন সমাজ সংসারের চাপে আবির যদি তোর জীবন থেকে সরে দাঁড়ায়, তাহলে আমি আত্মহত্যা করাই সব সমস্যার সমাধান করে দেব। আত্মহত্যাই যদি জীবনের শেষ সমাধান হতো, তাহলে পৃথিবীতে একটা মরুভূমি হয়ে যেত তুফানে। আদর্শ মাস্টারের চোখের জল আর কাকুতি মিনতি সহ্য করতে না পেরে উনি ছুটে এসেছেন। কিন্তু কেন এসেছেন? ভাগ্যের পরিহাসে তাই তো আমার ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় পরিজনদের সবার বেদ্রুপ উপহাসকে উপেক্ষা করে আজ আমি তোমাকে লগ্ন ভ্রষ্টর হাত থেকে উদ্ধার করে এসেছি তুফানে। ভাইয়ের বান্ধবটাকে গ্রহণ করতে আপনার বিবেকে বাঁধবে না? আমার বিবেক যে আজ কর্তব্যের কষা আঘাতে জর্জরিত। ভাইয়ের সামনে আপনি আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে পারবেন? হ্যাঁ পারবেন, আকাশদাকে পারতেই হবে। যদি দরকার হয় তাহলে জীবন নাটকের সত্যের গতিপথটাকে ফিরিয়ে আকাশদাকে ঝাঁপ দিতে হবে মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যের মরুভূমি, ছলনার মরুভূমিতে। না না না, আবিরের সাথে আমি কিছুতেই ছলনা করতে পারবো না, কিছুতেই না। যদি সে কোনোদিন ফিরে এসে আমার কথা জানতে চায়, সেদিন তার অন্ধত্বের সুযোগ নিয়ে সারা জীবন একটা মিথ্যে নাটক সাজিয়ে বলবো তোর বিয়ের রাতে তুফানে কলঙ্ক মোচন করতে, লগ্নভ্রষ্টার কলঙ্ক থেকে মুক্তি পেতে ওই বিয়ের রাতে আত্মহত্যা করে মারা গেছে। না ভেবেছেন আপনাদের মিথ্যে নাটকের নায়িকা সাজিয়ে আমাকে এ বাড়িতে চিরদিনের মতো বন্দিনী করে রাখবেন? অসম্ভব। তাই তো আমি সত্যিকারের আত্মহত্যা করে যাবে। হ্যাঁ রে দাদা, হ্যাঁ, এছাড়া আর যেমন অন্য কোনো উপায় নেই। তুই সমস্ত গ্রস্তে চলে যেতে বল। আকাশবাবু, আকাশবাবু, আপনি আমাকে ক্ষমা করুন। আমি নিরুপায়। দাঁড়া তুফানি দাঁড়া, আর কিছুক্ষণ তুই এখানে অপেক্ষা করে যা। আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখটা দেখে যা। দাদা নয়, দাদা নয়, আমি তোর শত্রু, আমি তোর শত্রু। আমি তোর ভালো চাইতে পারি না, আমি তো তোর শুধু ক্ষতি চাই। একটু শান্ত হও, তুমি শান্ত হও। এরপরেও কি শান্ত হওয়া যায় আকাশটা? ভাগ্যের বিড়ম্বনায় সবকিছু এলোমেলো হয়ে গেল, তার জন্য কি আমি দায়ী? ভুলকে লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচাতে উপযুক্ত পাত্রের সন্ধান করে আনাটা কি আমার অপরাধ? অপরাধ বলে যদি তুই মনে করিস, তাহলে তোর নিজের হাতেই আমাকে তুই শাস্তি দে। তোর এই নিজের হাতে তুই আমাকে গলা দিবি। তুফানে আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি তুফানে, ওই সাগরের কথা মতো তুমি। আকাশবাবু, হ্যাঁ রে বোন, হ্যাঁ, তুই লগ্ন ভ্রষ্ট হলে এই সমাজ সংসার আমাকে নিয়ে বিদ্রুপের হাসি আসবে। আমি তোর হাত ধরে অনুরোধ করছি রে বোন, আমাকে তুই কথা দে। আমার জীবনে হতাশার তুফান তুলে তোমরা বাহবা কুড়বে, তাই না? কিন্তু না, তোমাদের এই সৃষ্টি নাটকে আজ আমি একটা নতুন চরিত্র জুড়ে দেবো, আর সেই চরিত্র হবে তুফানি বোন, আবার তুই আমায় কথা দে বোন, তুই আমায় কথা দে। আকাশটাকে তুই থাক সাগর থাক। আকাশ তো আর আবির নয় যে সে নতুন করে কারো মনে রং ছড়াতে পারবে। আকাশের এই ফাঁকা অন্তরটা ফাঁকাই থাক না ভাই। দাঁড়ান আকাশবাবু, দয়া করে যখন এসেছেন লগ্নভ্রষ্টের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? তোরা শাক বাজা, সানাই বাজা, উলু দে। আজ আমার বোনের বিয়ে রে, আজ আমার বোনের বিয়ে। প্রেমের বাঁশি বাজে রে যুগ যুগান্তে, যুগ দিগন্তে, দূর দূরান্তে, কাছে আসতে, কাছে আসতে, কাছে আসতে। প্রেমের বাঁশি বাজে রে যুগ যুগান্তে, যুগ
দিগন্তে দূর দূরান্তে বাজবে না, ওই সানায় আর বেশিক্ষণ বাজবে না। ওই খুশির সানার মাঝে আবার আমি ছড়িয়ে দেবো কান্নার সুর। ওই আনন্দের মাঝে আবার আমি ছড়িয়ে দেবো মুঠো মুঠো হাহাকার। পাবেন না বস, পাবেন না। ওই শুনছেন না, সারা থেমে যাওয়া সানাইটা আবার জোরে জোরে খুশির গান গাইতে শুরু করেছে। জানি কালিয়া জানি, ভেবেছিলাম তুফানির জীবন নাটক থেকে ওই আবির নামক ক্যারেক্টারটাকে আউট করেছি, সেই রঙ্গমঞ্চে প্রবেশ করবো। ওই শালার আজকের আকাশটা হঠাৎ মিথ্যার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার জীবন পথ থেকে তুফানিকে সরিয়ে দিল। না! ওই আকাশ বাবুর ব্যবস্থা আমি করব। তার জন্যই কাল রাত্রে তুফানির বিশেষ গেস্ট হিসাবে উপস্থিত থাকবো ওই তুফানির শ্বশুর বাড়িতে। Yes! যাচ্ছে কথা। এই নে, তোদের পারিশ্রমিক 5,000 টাকা। হ্যাঁ, ভেবেছিলাম 10,000 টাকা দেবো। কি করবো বস, আমি তো সারা লরিটাকে রাস্তার মাছ বরাবর চালিয়েছিলাম। ট্যাক্সি ড্রাইভার সামান্য একটু কাটিয়ে না নিলেই ওই রাস্তার উপরেই ট্যাক্সি একদম চলেন তো ব্যাটা নিহাত কপাল জোট। অবশ্য চিন্তার কোনো কারণ নেই। ওই ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে না জ্ঞান না ফিরলে আবির বাবু টোটালি আউট হয়ে যাবে। আর তখন বাকি 9,000 টাকা ওই তোদের পকেটেই চলে যাবে। যদি আউট না হয় তাহলে এই বাকি 9,000 টাকা আমার পকেটে থেকে যাবে। তাহলে কিন্তু তুমি বেকারি হয়ে যাবে স্যার। আরে ভাবিস না রে বিল্লু, ভাবিস নি। পরের বার আমি তবে একটা নতুন কাজ দেবো, আর কাজটা যদি সাকসেস হয় তাহলে তোরা পাবে আরো 5,000 টাকা। কিন্তু একটা কথা মনে রাখিস, আমাদের অপারেশন টাইম হবে ঠিক রাত 12টা। আর অপারেশন পর হবে ওই তুফানের শ্বশুর বাড়ি। আমি কখনোই তুফানের সঙ্গে মধুনিশি যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুটো দিন আগে যাকে আমি ভাইয়ের বাগদত্তা ভেবে স্নেহের চোখে দেখেছি, তাকে আজ কেমন করে বলবো তুফানি আমি তোকে ভালোবাসি? ও ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। তুমি কাঁদছো? তোমার চোখে জল? তুমি কাঁদছো? দেখি দেখি দেখি। আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে কি চোখের জল ফেলতে আছে গো? তুফানে তুফানে এই রাত তোমার কাছে মধুময় হলেও এ রাত যে আমার কাছে বিষময় হয়ে উঠছে। তুফানে কোনো এক অদৃশ্য অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যখনই আমি তোমার কাছে দাঁড়াতে চাইছে, তখনই আমার আহত বিবেকটা চিৎকার করে বলছে এটা পাপ, এটা মহাপাপ। না গো না, না তুমি অমন কথা বলো না গো, অমন কথা বলো না। আজ আমাদের সোহাগ রাতে ওই শোনো, ওই শোনো, ওই সানায়ের সুর আমাদের সোহাগ রাতে কেমন মধুময় করে তুলেছে। তুমি জানো সেই সানায়ের সুরকে বিষাদের সানায়ে পরিণত করো না গো। এসো, সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে আমার হাত ধরে
মধুনিশি যাপন করবে এসো। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ঝিলিমিলি চাঁদে সারা রাত আকাশে সোনা জুড়ে। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, বুকটার মধ্যে চলে যাচ্ছে। কে কোথায় আছো? বাবা, প্রতিমা, এই কাঞ্চন বুঝতে পারছি না রে। পেটের ভিতরটা তালগোল বাকি আসছে, বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণা রে। আমি তো তাই ভাবছি কাঞ্চন দা, স্ত্রী হিসেবে আমি স্বামীর মুখে প্রথমে মিষ্টি জল তুলে দিয়েছিলাম, কিন্তু তারপরেই আরে আপনি চিন্তা করবেন না বৌদি, আপনি চিন্তা করবেন না। আরে উপসী শরীর তো, সারাদিনের উপসী শরীরের মধ্যে ওই জল বাতাসা খেয়ে সেটা মনে হয় গ্যাস ফর্ম করেছে। আপনি চিন্তা করবেন না, আমি ডাক্তার বাবুর কাছে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দেখবেন ঠিক আছে। ডাক্তার বাবু এলে সব ঠিক হয়ে যাবে। কাঞ্চন শুনে যা রে। কি আসলো রে? আমার মন বলছে ওই বাতাসের মধ্যে কিছু একটা মিশন ছিল রে। তুমি ঠিকই ধরেছ, আর সেটা হলো বিষ। কি বলে? কি বলে? তুমি আমাকে নিজের হাতে আমি বিষ খাইয়েছি, কারণ ওরা সবাই মিলে জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিল। তোমাকে আমি আমার স্বামী বলে কোনোদিন মেনে নিতে পারবো না। তাই আমার জীবন থেকে তোমাকে আমি চিরদিনের মতো সরিয়ে দিয়েছি। আমি দাঁড়াতে পারছি না গো বাবা। বাবা, আমি তো বলেছিলাম বিয়ে করবো না, আমি একটু বাঁচতে চাইবো বাবা। একটু পানি, আমি হাসপাতালে নিয়ে চলো। বিশ্বাস, বিশ্বাসঘাতিনী, বিশ্বাসঘাতিনী, তোকে তোকে আজ আমি বিয়ে, সোহাগ রাত, আমার স্বাধীন সত্তাকে খুন করে আমাকে একটা মাটির পুতুল বানিয়ে নিজেদের খেয়াল খুশি মতো নাচাবে, আর আমি বোবা দর্শক হয়ে শুধু চোখের জল ফেলবো। কখনো না। এবার আমি বিষ ঢালবো, বিষ, কাল নগরীর বিষাক্ত বিষ। আর সেই বিষচরিত হয়ে ওই আদর্শ চৌধুরী সুখে সুন্দরটা একবারে শেষ হয়ে যাবে।
মিষ্টু মানে হ্যাঁ, বলো। তোমার প্ল্যান মতো ওই আকাশ চৌধুরীকে আমি চিরদিনের মতো সরিয়ে দিয়েছি। ভেরি গুড। এক কে আছে তাহলে মিললো এই লাশটাকে আজ রাতের মধ্যে অন্ধকার বাসে যা বুঝতা। ঠিক আছে বস। আমার আকাশদের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে? না না না, আমি কিছুতেই তা হতে দেবো না। কোনোভাবে হোক আমাকে বাঁচাতে হবে। কাজ ফিনিশ। এই উপেক্ষিত করলো, এবার তোমার মনোবিজ্ঞান স্থান পাবে তো তুমি? সে ভাবনারে ভাববার এখনো সময় নেই করলো। এখন আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে। যে নাটকের মূল বিষয়বস্তু হবে ওই ফুলসজ্জার রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে। গুড আইডিয়া। সবাই জানবে আকাশ চৌধুরী নিরুদ্দেশ হয়ে গেছে, শুধু আমরা জানবো না আকাশ বাবু মারা গেছে। এবার এবার তুমি যাও করলো। একটু পানির জীবন নাটকের শেষ দৃশ্যের শেষ অংশটা একটু ভালো করে সাজিয়ে নিতে দাও। ওকে ডার্লিং, ওকে। তোমার এই অবসন্ন মনে চেতনার বলে দিতে আমি সবসময় প্রস্তুত। আমি তুমি শুধু ওকে একটি সুযোগ দাও। ওই আবির এতদিন তোমায় যা দিতে পারেনি তাকে আমি অনেক বেশি দিয়ে তোমার জীবন আমি ভরিয়ে দেব। গুড নাইট ডার্লিং। বাই। আমি কি করলাম? নারী হয়ে নিজের হাতে নিজের সিদ্ধান্ত না না না, আমি ঠিক করেছি। আমি ঠিক করেছি। আবির ছাড়া আর কারো দেওয়া সিঁদুরে আমি আমার সিঁদুর রাঙাতে পারবো না। ও তাই তাই এক্ষুনি কলম থেকে সিঁদুরটাকে মুছে আমি পরবো ওর দেওয়া ভালোবাসার সিঁদুর। না 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 না, ওরা ওরা সবাই বলছে আমার আবির নাকি ঠিক সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে। বাড়িতে ফিরে এলে ওর ভালোবাসার সিঁদুরটা আমি আমার সিঁথিতে রাঙিয়ে দেব। না না, এবার আমাকে অভিনয় করতে হবে, অভিনয়। কে কোথায় আছো তোমরা? ছুটে এসো, আমাদের সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। এভাবে চিন্তা করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার যে কপাল পুড়ে গেছে ঠাকুরজি। তোমার দাদা যে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। হ্যাঁ ঠাকুরজি, হ্যাঁ। আর যাওয়ার সময় বলে গেছেন বাবার কথা রাখতে তোমাকে বিয়ে করলে তোমাকে আমি আমার স্ত্রী বলে কোনোদিন মেনে নিতে পারবো না। কি বললে বৌমা? আমার আকাশ? না 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 না, আমার আকাশ কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না। তবে কি আপনি বলতে চাইছেন আপনার ছেলেকে লুকিয়ে রেখে আমি মিথ্যে গল্প বানিয়েছি? এই দেখুন না, এই দেখুন আমার গলার মালাটাকে কেমন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি যেতে বাধা দিয়েছিলাম বলে আমাকে ধাক্কা মেরে মাটি। তুমি শান্ত হও, এভাবে তুমি কেন? তুমি শান্ত হও। এবার আমার কি হবে ঠাকুরজি? এবার আমার কি হবে? যে ফুলসজ্জার রাতে মেয়েরা স্বামীর হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখে সেই রাতেই যদি আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, আমি কি করব? আপনি বলুন তো বাবা, আমি কি? বৌমা, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবু আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে যেমন করেই হোক আমি আকাশকে ফিরিয়ে আনবই। কিন্তু ও যদি ফিরে না আসে তাহলে আমি কি করব বাবা? আমি কি করব? তখন তোমার এই বুড়ো ছেলেকে প্রাণ ভরে অভিশাপ দিয়ে ঈশ্বরের কাছে তার মৃত্যু কামনা করবে। বাবা, এ তুমি কি বলছো বাবা? অনেক দুঃখে আজ কথা বলতে বাধ্য হচ্ছি রে মা। বাঁচতে আমার এতটুকু ইচ্ছে করে না। এক ছেলে মৃত্যু শয্যায় প্রহার গুনছে, আর এক ছেলে বাবার উপর অভিমান করে নিজের স্ত্রীকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। যাবেই তো, আমি যে ওকে বিয়ে করতে বাধ্য করেছিলাম, তাই তো হতভাগা এই সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে আমার উপর প্রতিশোধ দিয়ে গেল।
এর জন্য আমি নাই বৌমা। আমাকে আমাকে তুমি অভিশাপ দাও, অভিশাপ দাও। তার আগে আপনি জবাব দেন, কেন কেন আপনি আপনার বড় ছেলেকে বিয়ে করতে বাধ্য করেছিলেন? সেদিন আকাশের সঙ্গে তোমার বিয়ে না দিলে তুমি যে লগ্নভ্রষ্ট লক্ষ্যভ্রষ্ট হলেও আমার জীবনটা তো এমনি করে শেষ হয়ে যেত না। আর যদি আমি ফিরে এসে আমার কথা জানতে চাই, আমি তার কাছে কি জবাব দেব? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বৌমা। অন্ধ আবিরের কাছে আমরা তোমার সমস্ত পরিচয় গোপন করে বলবো। আবিরের তুফানি মারা গেছে। আপনি ঠিকই বলেছেন বাবা, আপনি ঠিকই বলেছেন। আপনি তুফানি মারা গেছে, আর আজ যাকে দেখছেন সে আর কেউ নাই বাবা, এই তুফানের প্রেতাত্মা। তবে আর কেন আপনারা সে প্রেতাত্মাটাকে শেষ করে দিন। আমি আর বাঁচতে চাই না, আপনারা আমাকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। নো নেভার, আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম। আজ আর আমি সিনেমায় যাব না। ওহো, জাস্ট 10 মিনিট। এজ এ ডক্টর ইটস মাই রেসপন্সিবিলিটি। তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে থাকো। কত আসানি আমি সিনেমায় যাওয়ার প্রোগ্রামটা করলাম, আর তার মাঝে কিনা তোমার পেশেন্টটাকে চাই। কি করবো সিস্টার? ওই যে কথাই বলে না, এ কি স্বর্গে গেলে ও ধান ভাগে, আমাদেরও ঠিক একই অবস্থা। তোমার যা আরে কইছিল টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম সিনেমা দেখতে যাওয়ার সময় ওই পেশেন্টটাকে দেখিয়ে যাই। তোমার যা খুশি তাই করো, তবে সস্তা হয়ে গেলে আমি কিন্তু হলে ঢুকবো না। এই আমি তোমাকে বলে রাখলাম। ওকে ওকে সিস্টার। সিস্টার, ব্রাদার আর ফাদার বলে আদার কিছু নেই। ভাই বোনের সম্পর্কটা মিথ্যে, আর বাবা শব্দটা সাথের সেগুলো চাপ্ত। দাদা দাদা, ওকে দেখে না আমার ভীষণ ভয় করছে। আরে ভয়ের কি আছে? ও তো তোর আমার মতো সাধারণ মানুষ। না, আমি মানুষ নাই। যদি যদি মানুষ হতাম তাহলে কি এইভাবে হাতের পায়ে আমার পায়ে বেরি বাঁধিয়ে বেঁধে রাখতে পারতাম? না না, আমি মানুষ নই। এক টুকরো খাওয়া আর এক টুকরো জলের জন্য আমাকে কি এইভাবে গলা পাঠিয়ে চিৎকার করতে হতো? না না, আমি মানুষ নই। আমি পাগলা কুত্তা, পাগলা কুত্তা। এক্সকিউজ মি ডক্টর, আর সকাল থেকে প্রলয়জন একটু বেশি অস্বাভাবিক আচরণ করছে, তাই আপনাকে কল করেছিলাম। কাইন্ডলি একটু চেক আপ করে দেখুন তো। ওকে ওকে মিস্টার সামন্ত। কেমন দেখলেন ডক্টর? কেমন দেখলেন? আপনি আমার চেম্বারে আসুন, যা বলার আমি ওখানে গেলে বলবো। ওকে ডক্টর। তবে হ্যাঁ, একটা কথা বলুন, কোনোভাবেই পেশেন্টের টেনশন বাড়তে দেবেন না। মুহূর্তের মধ্যে ওর ব্রেনে সামান্য প্রেসারও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আয় আয় স্বপ্ন। বিপদ মৃত্যু ছাড়া আমার বিপদ থেকে উদ্ধার নেই। নিয়তির নির্মম অভিশাপে যা আমার জন্ম, তাই তো পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। বাবু মশাইরা, আপনারা বিশ্বাস করুন, আমি পাগল নই, আমি উন্মাদ নই। এরা আমাকে জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছে। বাবু মশাইরা, আমি উন্মাদ নই। উন্মাদ মানে? আরে তুই তো একটা বদ্ধ উন্মাদ। আর একটা এই কথা উচ্চারণ করলে তখন আমি
অ্যান্ড লাস্ট ওয়ার্নিং রে পাগলা। কি বলে? আমি পাগল পাগল সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হলো আমার বাবা ওই প্রাণকৃষ্ণ হালদারের সাজানো থেকে আমি একটু বদ্ধ উন্মা, তাই আমার সমস্ত সত্য পাগলের গোলাপ অস্বাভাবিক। তাই সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ কথা বললেও তোর কথা কেউ বিশ্বাস করবে না রে পাগলা। তাহলে এই পাগলা যদি তোমার নিজের হাতে খুন করে সেটাও বুঝি সবাই পাগলামি ভেবে নেবে, তাই না কল্লোল সামন্ত? খবরদার! একটা মানে কথা বলবি না। তোমরা অনেক পাপ করেছো শয়তানের দল, বহু অপরাধের সাক্ষী হয়েও আমি তোমাদের আইনের আদালত তুলে দিতে পারিনি। পাগলের লেভেল লাগিয়ে তোমরা আমাকে পাগল সাজিয়ে রেখেছো, আমার সমস্ত সত্যকে প্রলয় বানিয়ে দিয়েছো। আজ এই পাগল তোমাদের নিজের হাতে কঠিন খায়। বলছে খবরদার লাগাবি না। এই পাগলের পাগলামির হাত থেকে কেউ তোমায় বাঁচাতে আসবে না। আমি তোমায় খুন করবো আর আইনের আদালতের রায় যাবে বদ্ধ উন্মাদের উন্মাদনার মাঝে কল্যাণ সমাজের মৃত্যু নিজেরা আপনি এসেছেন স্যার? আপনি না হলে ও তো এতক্ষণে আমাকে তোমার লাশটা মেঝেতে পড়ে থাকতো, আর পুলিশ এসে আমায় হাত করা করাতো, আর আদালতে আমাকেই জবাবদিহি করতে হতো। এই উন্মাদ ছেলেকে পাগলা গারদে না পাঠিয়ে বাড়িতে রেখেছি কেন? হরে কৃষ্ণ! আসলে ব্যাপারটা কি জানো ভেনেদার, সবই যে আমার রাধা মাধবের লীলা। আমি তো উপলক্ষ মাত্র। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাখে হরি কে মারে। উন্মাদ হলেও ও যে আমার একমাত্র সন্তান, ওকে কি আমি পাগলা গারুতে পাঠাতে পারি? ম্যানেজার, তুমি ওর দুর্ব্যবহারে কিছু মনে করবে না ম্যানেজার, দেখবে ও সুস্থ হলে না নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তোকে আবার আমি বোঝাবো কেমন করি? আরে বাবা, তুই সুস্থ না হলে আমার এত বিষয় সম্পত্তি পুকুর বাগান জমি জায়গা সব ভোগ করবে কি? তাছাড়া ডাক্তারবাবু তো বলেছেন কয়েকদিনের মধ্যেই তুই সম্পূর্ণ মানে সুস্থ হয়ে উঠবি, তারপর আমি তোর বিয়ে দেবো। হরে কৃষ্ণ, তুই সংসারী হবি। হরে কৃষ্ণ, আর সেই সংসারের মাঝে আমি গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। ডাব খা কচি ডাব, সকাল সন্ধ্যা ডাব খেলে মাথা ঠান্ডা থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার বুকটা চলে যাচ্ছে কেন? আমার চোখের সামনে সবকিছু অন্ধকার লাগছে কেন? কি তুমি খাওয়ালে বাবা? তরল অমৃত আমার চোখের সামনে সব অন্ধকার লাগছে কেন? আমার চোখের অন্ধকার আসছে কেন? আমার সর্বাঙ্গ আমার হয়ে আসছে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রনি যে জ্ঞান হারিয়ে ফেললো। শুধু জ্ঞান নয় ম্যানেজার, এবার ওর স্মৃতি শক্তিটা পুরোপুরি হারিয়ে ফেলবে। এখানে নিজের ছেলেকে আপনি আরে দূর, রাখো তো তোমার ছেলের নিকুচি করেছি। ও যখন আমার আসল স্বরূপটা জানতে পারবে তখন বাপ বলে কি বাঁচতে না ভেবেছো? তুমি একটা কাজ করো ম্যানেজার, ওকে ওর ঘরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করো। ওকে ওর ঘরে পৌঁছে দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রলয় আমার একমাত্র সন্তান, আমার দুষ্কর্মের একমাত্র সাক্ষী। তাই তোকে বাঁচিয়ে রাখতে অভয় মেরে ফেলতেও ভীষণ কষ্ট হয়। সেই জন্যই তো আমি ভাবছি ওকে সারা জীবন উন্মুক্ত সাজিয়ে হরে কৃষ্ণ। মালদা নয়, মালদার মশাই। কে তুমি? আগে আমার নাম শ্রীযুক্ত গণেশ গড়গড়ি, পিতা শ্রীযুক্ত শ্রীল দশরথ গড়গড়ি। তা দশরথীর ছেলে তো গণেশ হয় না বাবধ। আগে আমার পিতা সে দশরথ নয়, মালদার মশাই। হালদার মশাই, হালদার মশাই, তবে শুনেছিলাম ওই ছোটবেলায় আমার চেহারা নাকি ওই খানিকটা গণেশ ঠাকুরের মতো ছিল, তাই আমার পিতামহ মাননীয় শ্রীল কৈলাসপতি গড়গড়ি আমার নাম দেন গণেশ। বাবা, আবার কৈলাসপতি? তা বাবা গণেশ, তোমার সত্যি কোথায় গেল? কি যে বলেন মালদার মশাই, হালদার মশাই, সুর থাকলে আমি তো একেবারে সিদ্ধিদাতা হয়ে যেতাম। আচ্ছা এবার বলো, কে তুমি, কি উদ্দেশ্যে বা আমার কাছে আগমন? আগে আমি হলাম গে ঘটক। আগে হ্যাঁ, অতি বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি আপনি নাকি একটা উপযুক্ত পাত্রীর খোঁজ করছেন। হরে কৃষ্ণ পাত্রী? এই যে ছবিটা দেখছেন, এর নাম খাদিওয়ালা নাকি। 2 সন্তানের জন্ম দিয়ে ওর স্বামী পটল তুলেছে। হরে কৃষ্ণ, বলো কি? আর এই যে ছবিটা দেখছেন, এও বিধবা, নাম কালী তারা। দুজনেরই বয়স এই 45-এর মধ্যে। দুজনকে কিন্তু আপনার কাছে মানা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে উল্লুক বলে কি ম্যানেজার, আমার জন্যে পাত্রী? আগে হ্যাঁ, ওই খাদিওয়ালাকে বিয়ে করলে 2 বাচ্চা ফ্রি পাবেন, আর ওই কালী তারাকে বিয়ে করলে 1টি বাচ্চা। আরে মশাই, এখন তো এটা ফ্রিয়ের যুগ। মাজন কিনলে ব্রাশ ফ্রি, তেল কিনলে সাবান ফ্রি। তাই আমরা আমাদের এই ঘটকালির বাজারে ফ্রি গিফট চালু করে দিয়েছি। বিয়ে করলেই বাচ্চা ফ্রি। বিয়ে করলে আবার বাচ্চা? আগে হ্যাঁ, তাছাড়া ওই আপনার যা বয়স তাতে তো বিয়ে করা যেতে পারে, কিন্তু ওই বাচ্চা উৎপাদনের যুগে না 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 না, মোটেই না। তাই ওই বাচ্চার মাকে আমি সারা আমার ছেলের জন্য পাত্রীর সন্ধান করছি। আরে মশাই, সেটাই তো আগে বলবেন নাকি? তা আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই বলুন? এই পেটে লম্বা, এই বিবাহিতা, অবিবাহিতা? আমার ছেলের জন্য তোমাকে পাত্রীর খোঁজ করতে হবে না, পাত্রী খোঁজা হয়ে গেছে।
আরে শেঠজি, হরে কৃষ্ণ। আরে তারপর বলো কি ওদিকের খবর কি? হরে কৃষ্ণ, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। বেটা বোধ হয় আমার শিকারে ঢিল মারতে এলো। কিন্তু লেড়কি নিয়ে কি হবে স্যার? হরে কৃষ্ণ, মানে আমি ভাবছি প্রলয়ের বিয়ে দেব, তাই শেঠজিকে একটা মেয়ের খোঁজ করতে বলেছিলাম। প্রলয়ের বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবে অবশ্য নকল, মানে একমাত্র প্রলয় জানবে তার ছোটবেলায় তার মা কোনো বান্ধবীর মেয়েকে পুত্রবধ করার কথা দিয়েছিল। আমি কেবলমাত্র সেই কথা রাখারই চেষ্টা করছি আর কি। আরে শেঠজির খুঁজে আনা মেয়েটি হবে প্রলয়ের স্বর্গীয় মায়ের বনাথিনী বান্ধবীর একমাত্র অনাথিনী কন্যা। আপনি যাই সে ছাত্রী চাইছিলেন, बिल्कुल ऐसे ही হবে। अरे छकरे देखते भी फर्स्ट क्लास और बॉडी भी फर्स्ट क्लास। अरे बिल्कुल ईरानी लड़की अच्छा होना ওই লড়কি নামটা শুনলে না মনটা আমার একেবারে নড়ে চড়ে ওঠে। আসলে ব্যাপারটা কি জানো শেঠজি, প্রলয়ের মাটা মারা যাওয়ার পর থেকে না মনটা আমার বহুদিন নিরামিষ রয়ে গেছে। সেই জন্যই আমি বলছিলাম কি মালদার মশাই, ওই খাঁটিওয়ালা নতুবা কালী তারা আপনাকে রোজ এসে আমিষ ভোজন করাবে। এই শালা ঢামনা, তুমি শালা এখনো দাঁড়িয়ে আছো? আগে কি আর দাঁড়িয়ে আছি মালদার মশাই? ধুরি আলদার মশাই, এমন মালদার শিকার হাতছাড়া হওয়ার কি যে কষ্ট। চুপ করে গো। স্যার, আমি বলছিলাম কি ওই প্রলয়ের বিয়ের ব্যাপারে আরেকটু চিন্তা ভাবনা করলে হতো না? উনি বলছেন নিরানি লড়কি, যদি বাংলা টাংলা না চলে তাহলে প্রবলেম হতে পারে। আরে কি হে শেঠজি, মেয়েটা বাংলা টাংলা জানে তো? बोलें कि सब बांग्ला हिंदी उड़िया मराठी जो बोलबेन सब सुनाया दिबे। और डांस दिखाते बोलबेन तो ऐसा डांस दिखावे हमने बिल्कुल खुद तैयार जाते। আর গান और साहब गाना सुनबेन तो अपने बिल्कुल ताज्जुब बनिए जाबे ना। আরে সেমনি সোনার কাজ পরে হবে, তখন থেকে দেখার জন্য মনটা আমার একেবারে হরে কৃষ্ণ। তা কই হে তোমার সেই ইরানি সুন্দরী, কি যেন নাম তার? আলিশা। চুপি 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 হে
হরে এটা স্বর্গ না নরক, এটা আমি কিছুই বুঝতে পারছি না। ও ছোটরি চলবে তো? আরে চলবে কি সেটি, ও যে একেবারে দৌড়বে। হরে কৃষ্ণ ম্যানেজার, মানে এই মেয়েটার সঙ্গে আমি প্রলয়ের বিয়ে দেবো। আমি একটা কথা বলছিলাম মালদার মশাই, আপনার ছেলের জন্য আমি মেয়ে জোগাড় করে দেবো। এই মেয়েটাকে আমি আমায় দিয়ে দিন মালদার মশাই। ও ছোকরি তুমকো দিবে? কি দুঃখের কথা বলবো আর ভাই, এই ৬২ বছর বয়সে আমি বহু ঘটকালি করেছি, কিন্তু কখনো আমার বিয়ের কথা মনেও আসেনি। আজ এই মেয়েটাকে দেখে আমার যৌবন একেবারে ডাকলাম করে উঠছে। এই মেয়েটাকেই আমি বিয়ে করবো মালার মশাই। और एक कदम आगे बोले, चक्कू तुम्हारा सीने में चले। বাবা, এই দেখছি সাংঘাতিক লোক। বাবা, বাবা, তবে তুমিও শুনে রাখো যে এই মিয়া বিবি যদি রাজি থাকে, তোমাদের মতো ফাঁসির দোষ আমাদের কিছুই করতে পারবে না, কিছুই না। এসো, আবার দেখা হবে। আমি তোমার প্রতিক্রিয়া হইলাম। পাগল একটা। এবার কাজের কথা বলুন শেঠ, আমায় নিয়ে আপনি কি করবেন? মানে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো। কিন্তু শেঠ যেটা বললেন আমাকে নিয়ে আপনার অভিনয়। হ্যাঁ, অভিনয় অভিনয় মানে আমার উন্মত্ত ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে হবে, আর রাত্রে শুধু আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি? এর বিনিময়ে তুমি প্রতি রাত্রে পাবে 500 টাকা। 500? 500 বলো রাধে। হ্যাঁ শেঠ, আমি আপনার প্রস্তাবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই তো ছোটদা সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে আসছে। কিন্তু ও যখন জানতে পারবে বর্দা বাড়ি দিয়েছে, কে নিরুদ্দেশ হয়ে গেছে, যখন জানতে পারবে তার এই বাগদত্তা তুফানি আজ তার বৌদি হয়েছে না। ওগো ঈশ্বর, ওকে তুমি অন্ধ করে পাঠিও দয়াময়, ওকে তুমি অন্ধ করে পাঠিও। প্রতিমা, প্রতিমা, ছোটদা, ছোটদা, ছোটদা। ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে পেছনে ফেলেই আমি আবার তোদের কাছে ফিরে এসেছি। ছোটদা, ছোটদা, এমন করে আমায় কি দেখছিস রে হতভাগী? ভাবছিস ডাক্তাররা যার নাম মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সেই আবির কি সত্যি বেঁচে এসেছে, নাকি তার প্রেতাত্মা হয়ে? না না রে ছোটদা, না, তুই এমন কথা বলিস না। ওরে ছোটদা, তুই যে আমাদের একমাত্র অবলম্বন রে ছোটদা। দূর পাগলি, পর্দা থাকতে নেই নেই রে ছোটদা, নেই। ফুল সজ্জাতে বর্দা। ফুলসজ্জা? কার ফুলসজ্জা রে প্রতিমা? বর্দার। পর্দার? হ্যাঁ। আমার অ্যাক্সিডেন্টের এই কয়েকটা দিনের মাঝে ছোটদা। এত সব ঘটে গেল, আর আমি কি না? যাক, বর্দা যে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে রাজি হয়েছি, এতেই আমি খুশি। ছোটদা। নাই বা আমি দাদার বিয়েতে আনন্দ করলাম, আমি তো ছোটদা, আমার আমার বৌদি কোথায় রে? মৃত্যুর ওপার থেকে ফিরে এই হতভাগা আমির যে প্রথম তার পূজা নিয়ে বৌদির চরণ স্পর্শ করি, নবজীবনের প্রথম আশীর্বাদ চেয়ে বলবে আমি আমি
ইনি তুমি আমাদের বৌদি, কি ভাগ্য আমার, দেখো আমার একমাত্র মমতাময়ী বৌদির মুখখানা দেখার দৃষ্টি ভগবান যে আগেই কেড়ে নিয়েছেন। সর্দার, বৌদি 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 বৌদি, তুমি আপনার কাছে এসো তো, তোমার চরণ দুটি ছুঁয়ে প্রার্থনা করি সেই অসহায় অন্ধ আবিরকে ভগবান যেন শীঘ্রই মৃত্যু দেন। এই ছোটা ছোটা, এইসব তুই কি বলছিস? আর তুই তো একটু আগে বলি তুই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিস। তুই তো এই দেখ না, এই দেখ না, আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে তোদের কাছে ফিরে এসেছি। শুধু শুধু চোখ দুটোই আমার ভগবান চির অন্ধ করে দিয়েছে। তুই কথা বলিস না, তুই একবার বল না, তুই একবার বল না, তুই দেখতে পাচ্ছিস তুই অন্ধ না ছোটটা, তুই বল না, আমি কথা তুই বল না, তুই বল না। আবির, তুমি আমার থেকে একটু ভালো করে তাকিয়ে দেখো আবির। না না, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আবির, আমাকে একটু চেনার চেষ্টা করো আবির, আমাকে চেনার চেষ্টা করো আবির। আমার চোখে গাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই পড়ছে না, কিছুই পড়ছে না। বাঁচার শেষ অবলম্বনটুকু আমার হারিয়ে গেল। কারো অন্ধকার ছাড়া আমার জীবনে আর কিছুই রইল না রে। আছে আবির, আছে। তোমার জীবনে কেউ না থাকে, তোমার তুফানি তো আছে আবির। তুফানি মারা গেছে। বাবা, হ্যাঁ রে আবির, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই বিয়ের দিন রাত্রেই তুফানি আত্মহত্যা করে মারা গেছে। ঠিকই করেছে বাবা, এই অন্ধ আবিরের পথে বসে থাকার চেয়ে মৃত্যুটাই তার অনেক সুখের। তুফানি, তুমি মরেও বেঁচে গেলে, আর আমি বেঁচেও চিরকাল মরেই রইলাম। না, তুফানি মরেনি আবির, তুফানি মরেনি। তোমার বাবা আর আমার দাদার মিথ্যে নাটকের মাঝে তোমার তুফানি আজ একটা বোবার চরিত্র হয়ে গেছে। বৌমা, আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি বৌমা, তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করবো? ভেবেছেন আপনাদের নাটকের মিথ্যা নায়িকা সাজিয়ে আমাকে বাড়িতে চিরদিনের মতো বন্দি করে রাখবেন? অসম্ভব। বৌমা, শোনো শোনো আবির, শোনো। সেদিন তোমার বাবা আর আমার দাদা জোর করে তোমার দাদার সাথে আমাকে বিয়ে দিয়েছিল। তাই তো সেই ক্ষোভে দুঃখে তোমার দাদা এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সেদিন নিরুপায় হয়ে তোমার দাদার দেওয়া বড় মাল্য গলায় তুলে নিলেও আজ আমি তোমাকে ভালোবাসি আবির, আজ আমি তোমাকে ভালোবাসি। চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। আবির অন্ধ হলেও তুমি তোমার অন্তর দিয়ে আমাকে একটু চেনার চেষ্টা করো আবির। আমি তোমার তুফানি, আমি শুধু তোমারই আছি। এসো এসো আবির, এসো। তুমি আমার হাত ধরে আবার নতুন করে আমার জীবনে ফিরে এসো আবির, ফিরে এসো। বৌমা, যাবো, আমি নিশ্চয়ই যাবো। আবির, আবির, এসো। তুমি ছাড়া আর আমার জীবনে কে আছে গো? এসো এসো আবির, এসো। তোমার মতো মমতাময়ী বৌদির চরণ তলে মৃত্যু আশ্রয় নিলাম। বৌদি, পুরুষ এত ভীরু তোমার মন, অন্ধ বলে কি তুমি এতই দূর পড়ছে একটা নারীর ভালোবাসাকে গ্রহণ করার মতো হৃদয় তোমার নেই? বৌমা, তুমি একটু শান্ত হও। না না দর্শ চৌধুরী, আমি কিছুতে শান্ত হব না। তোমরা আমার সাজানোর স্বপ্নগুলোকে একটা একটা করে খুন করেছ। তোমরা আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছ। তোমাদের আমি কাউকে ক্ষমা করবো না।
তোমার প্রতিহিংসার প্রথম ছুরিটা সর্বপ্রথম আমার বুকে বসিয়ে দাও বৌদি, আমার বুকেই বসিয়ে দাও। জানিস জানিস প্রতিমা, আজ আমার সব হারিয়ে গেল রে। আমি তোদের কাছে ফিরে এসে বড় ভুল করেছি রে প্রতিমা। তুই আমায় ক্ষমা কর আবির, বাবা হয়ে আজ তোকে একটা ভীষণ মিথ্যে বলতে বাধ্য হয়েছি, কিন্তু কেন যে বলেছি সে তুই বুঝবি না বাবা, সে তুই বুঝবি না। তুমি মিথ্যে নয় বাবা, তুমি ঠিকই বলেছো। আজ তুফানি সত্যি সত্যি মারা গেছে। আজ তোমরা সবাই যাকে দেখছো সে তুফানি নয় বাবা, সে তুফানির প্রেতাত্মা। তুফানি সাবাস সাবাস ঈশ্বর সাবাস। এই আদর্শ চৌধুরীর সুখের খেলা ঘরে আজ তুমি কত সুন্দর খেলা ভাগার খেলা শুরু করেছো। তোমাকে আমার ১৪ কোটি নমস্কার হে ভগবান, ১৪ কোটি নমস্কার। কথা শোন স্বপ্ন, এবার ফিরে চল বাসায়। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। হোক সন্ধ্যা, আমি আরো কিছুক্ষণ প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। কিছুক্ষণ কেন রে পাগলি, তোর যতক্ষণ খুশি তুই এখানে উপভোগ করবি। সত্যি বলছো দাদা? হ্যাঁ রে হ্যাঁ, কতবার তো তোকে আমি এখানে আসতে বলেছি, কিন্তু তুই তো এখানে আসতে রাজি হসনি। কোন ব্যাং হয়ে আমি কলকাতার মাঠে পড়েছিলাম, কিন্তু গ্রামের মাঠে যে এমন সুন্দর প্রকৃতি লুকিয়ে থাকতে পারে তা আমি প্রথম প্রত্যক্ষ করেছিলাম আমার বান্ধবী প্রতিমা দাদার বিয়ের রাতে। এবার খুশি তো? চল এবার বাসায় চল। প্লিজ দাদা, আর একটু চলো না, ওই নদীটা ধারে গিয়ে বলছি। নদীটা নিজের খেয়ালে কেমন এঁকে বেঁকে এগিয়ে চলেছে, আর তা দেখে আমি গাইবো, ওগো নদী আগুনে বেগে পাগল পাড়ায় আমি চাপার বন্ধ করে তোমরা হারায়। দিয়া পড়ে বেগে পাগল পাড়ায় আমি চাপার বন্ধ করে তোমরা হারায়, বন্ধ করে তোমরা হারায়, বন্ধ করে তোমরা হারায়। দাদা, আমার বোনকে আসতে দেখলাম। ওগো ঈশ্বর, কেন গোলকে চাপার ফুল ভূষণ হেনা বন দেবী কার হবি তুই দোল, ও সখী কার হবি তুই দোল। ভোমরা, হ্যাঁ আজকাল দেখছি ভোমরাকে আর ফুলের খোঁজ করতে হয় না, শালা ভোমরাই ফুলের খোঁজ করে বেড়াচ্ছে। তা ফুলরানি, আমি তোমার কোন পাপড়িটাই বসবো মাইরি? আন্দ্রভাবে কথা বলি তোর। এই তো দাদা, দাদা এখান থেকে চলে এসো। দাদা, শালা আমি তো এতক্ষণ ভাবছিলাম তোমরা দুজনে জোড়া পাই না। নমস্কার নমস্কার সম্বন্ধী মশাই, আর কেন লজ্জা দিচ্ছ মাইরি? একটু সাইড কাটো না, ততক্ষণে তোমার এই বিয়ে তোমার তো বোন ফুলকুমারীকে নিয়ে একটু নারীকে এত দুর্বল ভাবিস না শয়তান, মনে রাখিস। মনে রাখিস, নারীর মধ্যে লুকিয়ে থাকে একটি নয়নি শক্তি, বহু যুগে যুগে অশুভ অসুর শক্তি একমাত্র নারীদের হাতেই ধ্বংস হয়েছিল। আর তুই তুই তো একটা রাস্তার কুত্তা, কুত্তার একটা স্বাদ আছে নিশ্চয়। এসো, আমি তোমার পূজা করি, একদম পূজা রেখেছি। আরে না, সে শালা মেয়ের হাতে চড়কে মসজিদে মুখ থুবড়ে পড়ে যায়। সে শালা রাস্তার একটা কুত্তা। আমি তো বলবো না গুরু। আচ্ছা, আমার এই কুত্তাটা তোর গা চড়ছিল বলে তোর তো ফুস করছিলি। এখন এই কালি আর কালো থাবার মাঝে
তোর এই ফোনাটা ফুট করতে পারবে না। নিজেদের পাশাপাশি পবিত্রিকার সংগত না করলে হয়তো সবাইকে মরবে। কালিয়ার কালো খাবার মাঝে ওই সময়টা আমি মনে রাখি। তালাকে পিটিয়ে তক্তা বানিয়ে এত প্যারা তুলে চোরের বাচ্চা, কখনো বলছি মেয়েটার হাতটা ছেড়ে দে। উল্কা 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 उल्का। रिश्ते में तो मैं तुम्हारा बाप लगता हूँ, लेकिन लोग मुझे कहता है उल्का। যেখানে তোদের মতো নরপুরুষের দল এই সমস্ত নারীদের নারীত্ব নিয়ে ব্যভিচারী সার্কাস খেলার মত হয়, যেখানে তোদের মতো জানবারের জন্য বিপন্ন হয় মা বোনের যৌবন, ঠিক তখনই আকাশ উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত হয়ে এরোডাইনামিক সব ঘন্টায় ৭২,০০০ কিলোমিটার বেগে ঝাঁপিয়ে পড়ে উল্কা। জানবেন সব আপনারা এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। দেখি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ আমি। ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না ও হলো ডাক্তারবাবু। আর থাক বোন, ওর পরিচয় আমি তোকে ঠিক সময় দিয়ে দেব। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, কিন্তু আপনারা হঠাৎ এখানে? স্বপ্নার ট্রিটমেন্টের জন্য তাকে আমি এখানে চেঞ্জে এনেছি। ট্রিটমেন্ট? হ্যাঁ ট্রিটমেন্ট। বেশ কিছুদিন ধরে মানসিক ডিপ্রেশনে ভুগছিল, তারই ট্রিটমেন্ট করতে ওকে আমি দিয়েছি। কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মাঝে যে হিংস্র হাইনা থাকতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নয় ম্যাম সব, এটাই এখন উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা জানবেন সব, এই উল্কা জীবিত থাকতে এই এলাকায় কেউ আপনার কেস স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো রহস্যময় মানুষটার সম্বন্ধে জানতে আমার ভীষণ ইচ্ছে করছে। দাদা, ওনাকে আমাকে বাসার ঠিকানাটা দাও তো প্লিজ, দাও। উল্কার কোনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব। কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা নিজেই গিয়ে ঠিকরে পড়বে। তোমার ঠিকানা প্রয়োজন উল্কা, তাই আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি কিন্তু আপনার পথে রইলাম। কেমন? চলো দাদা। আসবো আসবো ম্যাম সাহেব আসবো। আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার স্পর্ধা যে আমার নেই, কারণ উনি যে আমার ভগবান, কারণ উনি যে আপনাকে ওই জীবন দান করে উল্কা সৃষ্টি করেছেন। কাঞ্চন। কাঞ্চন কি তবে আমাকে? কি হলো গুরু, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো? কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করো? তোমার কায়ার কিন্তু কেন? ধর্ম হয়ে তোমার শরীরটাকে রক্ষা করবো। বাট হোয়াই? শুধু এটুকুই জানি, তোমাকে ঘিরে বিপদ চক্রান্ত শুরু হয়েছে। চারিদিক থেকে অসংখ্য বিপদ তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কিন্তু না গুরু, না, আমি বেঁচে থাকতে কোনো বিপদের রাত আমি তোমার পায়ে রাখতে দেবো না। কাঞ্চন, নিয়ত যদি আমার শিরে অকাল মৃত্যুর পরোয়ানা লিখে রাখে, কেমন করে তুমি তা পাল্টাবে? পাল্টাতে না পারলেও শত্রু লক্ষ্য ভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা তো তার বুকটা পেতে দিতে পারবে দাদা। কি বললে? যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ বলে শোনাবো পৃথিবীর জঞ্জাল, তারপর হব ইতিহাস।
আগামী পৃথিবীকে রাজযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। শোন কাঞ্চন, উল্কার এই মরণ যুগে তুই আর নিজেকে আহুতি দিয়ে আমাকে অপরাধী সাজাস না। তাহলে ঈশ্বরের কোনো ক্ষমতা নেই আমার হাত থেকে তোকে প্রাণ বাঁচায়। रिश्ते में तो मैं तुम्हारा बाप लगता हूँ, लेकिन लोग मुझे कहता है उल्का। यस, आई एम उल्का। आकाश থেকে ঠিকরে পড়া একটা উত্তপ্ত উল্কা। আকাশ চৌধুরী ডুপ্লিকেট, একেই যদি আকাশ সাজিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো। এই মিস্টার, তখন থেকে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? উল্কার ভেতর নতুন কিছু খোঁজার চেষ্টা করছেন? ঠকবেন মিস্টার, ঠকবেন। উল্কার ভেতর কিছু পাবেন না, শুধু আগুন। ওই আগুন আমি ফু দিয়ে নিভিয়ে দেব। খতম করে দিন বস, এই ছেলেটার জন্য। সেটা আমাদের চিড়িয়াটা ফসকে আছে। যদি বলেন তো ব্যাটাকে পিটিয়ে তাকটা বানিয়ে একদম প্যারেন্ট পুঁতে দিব। কি হলো মিস্টার, আপনার সাকেতের কথা মতন আমাকে গুলিটা চালান বলে। যা যা, গুরু বলে ওকে ক্ষমা চেয়ে নে, যা। আমাদের তুমি ক্ষমা করে দাও গুরু। আর একটা কথা মনে রাখিস, কোনোদিন যদি ওদের হাত তোলার চেষ্টা করিস, ওদের হাত দুটো আমি কেটে দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, এই উল্কার উপর আপনারা তো দয়া উচ্চ উঠল করে জানতে পারি কি? তোমার সাহস আর বাহাদুরিতে আমি মুগ্ধ। তাই তোমাকে আমার প্রয়োজন। উল্কা কারো গোলামি করার জন্য জন্ম হয়নি মিস্টার। উল্কা যতক্ষণ বাজবে মাথা উঁচু করে বাজবে। ওই মাথা উঁচু করে চলার কাজটাই তোমাকে দেবো। শুধুমাত্র কয়েকটা দিন একটা বিশেষ ব্যক্তির চরিত্রে অভিনয় করতে পারলে তুমি পাবে মোটা টাকা বকশিস। ওই আকাশ চৌধুরীর সঙ্গে তোমার একটা হুবহু মিল আছে। তোমার এই ফেঁচকা দাড়িটা উড়িয়ে দিতে পারলে আসল আকাশ বলে তোমাকে কেউ সন্দেহ করবে না। ওই নকল আকাশ থেকে তুমি ওই বাড়িতে ঢুকবে, আর আমার ডিরেকশন অনুযায়ী তুমি সমস্ত কাজগুলো করে যাবে। কিন্তু আসল আকাশ যদি কোনোদিন ফিরে আসে, আসবে না, কারণ সেই আকাশকে আমি কিনে। তাহলে তো কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আকাশ বাবুর ফ্যামিলি সম্বন্ধে তো আমি কোনো কিছু জানি না। মানে ওদের ফ্যামিলিতে কে কে আছে, দাদা, মা, ভাই, বোন কিংবা স্ত্রী?